নমস্কার দর্শক বন্ধু, আমি এমফি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার শান্তনু রাজবংশী। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মিড ক্যাপ ফান্ড নিয়ে। আপনারা অনেকে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তারা মিড ক্যাপ ফান্ড সম্পর্কে তাদের ধারণা আছে এবং মিড ক্যাপ ফান্ড এই কথাটার সঙ্গে, এই নামটার সঙ্গে তারা পরিচিত আছেন এবং যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তারাও অনেকে তাদের বন্ধুবান্ধবের মুখে শুনেছেন কিংবা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে শুনেছেন আপনারা যে মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করুন, মিড ক্যাপ ভালো। কিন্তু এবার প্রশ্ন হলো যে মিড ক্যাপটা কি? মিড ক্যাপ কথাটা শুনে আপনারা বুঝতে পারছেন এটা মিডিয়াম একটা ব্যাপার আছে। স্মল ক্যাপ আছে, লার্জ ক্যাপ আছে, মিড ক্যাপ আছে। সংসারে ধরুন 3জন ভাই রয়েছে, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। তাহলে ছোট ভাইয়ের থেকে মেজো ভাইয়ের বয়স একটু বেশি আর বড় ভাইয়ের থেকে একটু কম, এ হচ্ছে মেজো। তো এই জায়গা থেকে আপনাকে বুঝতে হবে, দেখুন ভারতবর্ষে তো প্রচুর কোম্পানি আছে, কিন্তু শেয়ার মার্কেটে যারা লিস্টেড, মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী, মানে তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন কত আছে, তাদের স্টেবিলিটি কি, তাদের কতটা গ্রোথ হতে পারে, সমস্ত কিছু বিচার করে লার্জ ক্যাপ মানে বড় স্কেলের কোম্পানি কোনগুলো, ছোট স্কেলের কোম্পানি কোনগুলো এবং মিডিয়াম স্কেলের কোম্পানি কোনগুলো নির্ধারণ করা হয়। এবার নিফটিতে মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আন্ডারে টোটাল 500 কোম্পানি যারা লিস্টেড আছে। এই কোম্পানিগুলোর মধ্যে বড় যে কোম্পানিগুলো, মানে প্রথম 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যে কোম্পানিগুলো আছে সেগুলোকে লার্জ ক্যাপ কোম্পানি বলা হয় মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী। সেকেন্ড কি 101 থেকে 250 পর্যন্ত যে কোম্পানি আছে এই কোম্পানিগুলোকে বলা হয় মিড স্কেল ইন্ডাস্ট্রি, বা এখানে ইনভেস্টমেন্টটাকে বলা হয় মিড ক্যাপ ইনভেস্টমেন্ট, মানে 150 কোম্পানিতে ইনভেস্টমেন্টকে মিড ক্যাপে বলা হয় ইনভেস্টমেন্ট। আর বাদ বাকি ওই 250 থেকে বাকি যে 250 মানে টোটাল তো 500 কোম্পানি, এই কোম্পানিগুলোকে বলা হয় স্মল স্কেল ইন্ডাস্ট্রি এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটাকে ইউজ করা হয় টার্ম যে স্মল ক্যাপ ইনভেস্টমেন্ট করা হচ্ছে। এবার প্রশ্ন হলো যে এই 150 কোম্পানি আছে, কি করে কোথায় ইনভেস্টমেন্ট হবে? দেখুন সেগুলো আপনার ভাবার প্রয়োজন নেই। আপনি ধরুন কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে ইনভেস্টমেন্ট করছেন, ধরে নিন আপনি এইচডিএফসি মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করছেন, তাহলে সেখানকার যে ফান্ড ম্যানেজার আছে তারা যথেষ্ট এডুকেটেড এই ফিল্ডে, তাদের 20 থেকে 25 বছরের অভিজ্ঞতা আছে এবং তারা হাইলি কোয়ালিফাইড এই সেক্টরটায়। তারা অনেক কিছু মানদণ্ডের মাধ্যমে নির্ধারণ করে যে এই 150টা কোম্পানির মধ্যে কোন কোম্পানিগুলোতে ইনভেস্ট করলে আপনার টাকার গ্রোথ সবচেয়ে বেশি হতে পারে। এবং আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে শান্তনুদা মিড ক্যাপটা কি আইডিয়াল হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে? দেখুন আপনারা যদি একটু জিওপলিটিক্স নিয়ে চর্চা করেন, ভারতবর্ষের অর্থনীতি নিয়ে একটু আপনাদের পড়াশোনা করার অভ্যেস থাকে, তাহলে বুঝতে পারবেন যে স্মল এবং মিড স্কেল ইন্ডাস্ট্রিগুলোকে ভারত সরকার কিন্তু প্রমোট করার চেষ্টা করছে, বিভিন্নভাবে লোন দিয়ে তাদের থেকে বিভিন্নভাবে ট্যাক্স কম নিয়ে তাদেরকে বিভিন্ন সুবিধা করে দিয়ে তাদেরকে কিন্তু প্রমোট করার চেষ্টা করছে। তো ভবিষ্যতে কিন্তু এই মিড স্কেল ইন্ডাস্ট্রিগুলো কিন্তু বড় জায়গায় যাবে। অনেকে প্রশ্ন করবেন, আচ্ছা শান্তনুদা মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করাটা কি রিস্কি হবে? দেখুন আপনি যদি একটু একদম সিকিওর ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করুন। লার্জ ক্যাপের থেকেও সিকিওর ইনভেস্টমেন্টের জায়গা আছে, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড আছে, অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড আছে, যেখানে ডেট, সিকিউরিটিজ এবং ইকুইটির পার্সেন্টেজ রেশিও ওয়াইজ সেট করা থাকে। কিন্তু ইকুইটিতে যদি আপনি পুরোপুরি ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে লার্জ ক্যাপ হচ্ছে সবচেয়ে সিকিওর। আপনি যদি মোটামুটি 5-10 বছরের টার্মে ইনভেস্ট করেন তাহলে মোটামুটি আপনি 11-12%, 13%ও আপনি রিটার্ন পেতে পারেন। 14%ও অনেক ক্ষেত্রে রিটার্ন চলে আসে। মোটামুটি 12-13% একদম কনফার্ম রিটার্ন হয় যদি আপনি 10 বছরের টার্মে যদি আপনি চিন্তা করেন। আর মিড ক্যাপে এখনও পর্যন্ত আমরা দেখেছি মিড ক্যাপে মোটামুটি আপনি যদি একটু লং টার্মে চিন্তা করেন, মানে 10-12 বছরের টার্মে যদি ইনভেস্টমেন্ট করেন, এখনও পর্যন্ত ভারতবর্ষের যে রিটার্নের হিস্ট্রি আছে 21% থেকে 29% পর্যন্ত রিটার্ন দিয়েছে। এবার দেখুন রিটার্ন কোনো ক্ষেত্রেই বলা যায় না, এগুলো সমস্ত কিছু ডিপেন্ড করে মার্কেটে তখন কি সিনারিও থাকবে, কি সিচুয়েশান থাকবে। কিন্তু ভয় পাবেন না, আপ ডাউন মার্কেটে হয়, এই ইকুইটি মার্কেট হচ্ছে আপ ডাউনের মার্কেট। আপনি যদি একটু লং টার্ম থেকে যান আপনি রিটার্ন ভালো জেনারেট করতে পারবেন। কারণ আপনারা দেখেছেন কোভিড গেছে, ডিমনিটাইজেশন গেছে, অনেক কিছু গেছে। মানে 1979 সালে 100 পয়েন্ট দিয়ে সেন্সেক্স শুরু হয়েছিল, আজকে সেটা 80,000 পয়েন্টে চলে এসছে।
800 গুণ রিটার্ন হয়েছে, তার মধ্যেখানে অনেক ঘটনা ঘটে গেছে। আইটি বাবল থেকে শুরু করে লেয়ান ব্রাদার্স থেকে শুরু করে ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিস থেকে শুরু করে ভারতবর্ষে 11 বার প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়ে গেছে, অনেক ঘটনা ঘটেছে। আর রিসেন্টলি তো কোভিড এগুলো ছেড়েই দিন, কার্গিল যুদ্ধ, কোভিড, ডিমনিটাইজেশন সবই হয়েছে, তো আপনারা দেখেছেন। কিন্তু এই মার্কেটের সিস্টেম হচ্ছে আপ ডাউন হওয়া, সেটা বিষয় না। টাকা আপনার সময় যদি আপনি দেন বেড়ে যাবে। আচ্ছা শান্তনুদা, এই ক্ষেত্রে কি আমরা লামসাম ইনভেস্টমেন্ট করতে পারি, মানে এককালীন টাকা আমরা একসাথে কি ইনভেস্ট করতে পারি মিড ক্যাপে? ইউজুয়ালি করাটা উচিত না, কিন্তু যারা এই ফিল্ড বোঝে, যারা রিস্ক নিতে প্রস্তুত, রিস্ক মিনস যারা আপ ডাউন দেখতে প্রস্তুত, যাদের ভয় হয় না, বুকের পাঁজরে ব্যথা করে না, তারা করতে পারেন। আমি করি, কিন্তু আমি আপনাদের উৎসাহ দেব না। আপনি লামসাম ইনভেস্টমেন্ট করলে আপনারা সবসময় চেষ্টা করবেন লার্জ ক্যাপ, নয় অ্যাগ্রেসিভ হাইব্রিড কিংবা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে ইনভেস্ট করুন। তাতে আপনি যদি ইনভেস্ট করেন, আশা করা যায় 7-7.5 বছরে আপনার টাকা ডবল হয়ে যেতে পারে। মিড ক্যাপে অনেক ফাস্ট হয় যদি মার্কেট সমস্ত কিছু ঠিক থাকে। আবার যদি মার্কেটে কোনো প্রবলেম সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সমস্যা মানে একটু আপ ডাউন দেখতে হয় আর কি। তো সেটাই ভয় না থাকলে আপনারা এগোতে পারেন। থার্ড প্রশ্ন হচ্ছে, আচ্ছা শান্তনুদা, কতটা মিড ক্যাপে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে যদি আমরা ইনভেস্ট করি, তাহলে সেবির গাইডলাইন অনুযায়ী কতটা ইনভেস্টমেন্ট হয়? দেখুন, নিয়ম হচ্ছে আপনি যদি 100 টাকা ইনভেস্টমেন্ট করেন, গাইডলাইন অনুযায়ী 65 টাকা ফান্ড ম্যানেজারকে মিড ক্যাপ, মানে এই 150টা কোম্পানি যেগুলো মিডিয়াম স্কেলের কোম্পানি, তার মধ্যে বাছাই করা যে কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে চান সেখানে করতে পারেন। বাদ বাকি যে 35 টাকা, সেই 35 টাকা কিন্তু সে লার্জ ক্যাপ কিংবা স্মল ক্যাপে প্রয়োজন অনুযায়ী, মানে সিচুয়েশন অনুযায়ী সে ইনভেস্ট করবে। যদি মার্কেট ধরুন খুব ভলিটাইলিটি আছে, মার্কেট পড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে সে লার্জ ক্যাপে ইনভেস্ট করবে। যদি দেখে মার্কেটে হেভি গ্রোথ, তখন সে স্মল ক্যাপে ইনভেস্ট করে আপনার টাকা বাড়াবে। সেটা ডিসিশন নেবে ফান্ড ম্যানেজার, সেখানে আপনার চিন্তা করার বিষয় নেই। আচ্ছা শান্তনুদা, এই ক্ষেত্রে ট্যাক্সেশন কেমন আছে? দেখুন, ট্যাক্স মিউচুয়াল ফান্ডের ট্যাক্স সব ক্ষেত্রেই এক, এটা নতুন করে আলাদা কিছু না। এইখানেও আপনার মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হচ্ছে 20%, মানে 1 বছরের মধ্যে যদি আপনি কোনো কারণে টাকা উইথড্র করে নেন, আপনার যে ক্যাপিটাল, মানে আপনি যে টাকা ইনভেস্ট করেছেন তার থেকে যেই টাকাটা বেড়েছে, সেটা যদি 1,25,000 ক্রস করে গিয়ে থাকে, তাহলে সেই এক্সট্রা টাকার উপর 20% ট্যাক্স পড়বে। আর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হচ্ছে আপনি 1 বছরের বেশি ইনভেস্টেড আছেন, আপনি ধরুন 3 লাখ টাকা ইনভেস্ট করেছেন, 3 লাখ টাকাটা আপনি 5 বছর ইনভেস্টেড আছেন, 3 লাখ টাকাটা ধরে নিন, কথার কথা বলছি, আপনাকে এক্সাম্পল দিচ্ছি, 1,25,000 বেড়েছে, মানে 4,25,000 আপনি রিটার্ন পাচ্ছেন, আপনার 1 পয়সা ট্যাক্স দিতে হবে না, 1 পয়সা ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি ওই রিটার্নটা ধরুন 4,50,000 হয়, তাহলে আপনি ইনভেস্টেড ছিলেন 3 লাখ টাকা, 4,50,000 রিটার্ন এসছে, মানে 1,25,000 আপনার ছাড় থাকে ট্যাক্সের ক্ষেত্রে, মানে 1,25,000 ক্যাপিটাল গেইন ট্যাক্স ছাড় থাকে। 1,25,000-এর পর আরও 25 বেড়েছে, ওই 25-এর উপর আপনার 12.5% ট্যাক্স পড়বে। বুঝতে পেরেছেন? শান্তনুদা, কোন বয়সী লোকেদের ক্ষেত্রে মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করাটা আইডিয়াল? দেখুন, লজিক বলে বা সিস্টেম বলে হচ্ছে মোটামুটি 30 থেকে 45 বছরের বয়সী মানুষরা ইনভেস্ট করতে পারেন মিড ক্যাপে, তাদের ওই বয়সের জন্য সবচেয়ে আইডিয়াল। দেখুন, আমরা তো যখন অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কাউকে ইনভেস্টমেন্টের ব্যাপারে সাজেস্ট করি, তখন তো আমরা অনেক কিছু বিচার বিবেচনা করে, অনেক প্যারামিটার ক্যালকুলেশন করে, তার এখন ফাইন্যান্সিয়াল কন্ডিশন কী আছে, তার কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আছে, তার ডেট সিকিউরিটিসে কতটা ইনভেস্টমেন্ট রয়েছে, ইকুইটিতে কতটা অলরেডি ইনভেস্টেড আছে সে, তার কি রিয়েল স্টেটে ইনভেস্টমেন্ট আছে না গোল্ডে আছে, এগুলো সমস্ত বিচার করে আমরা তাদেরকে সাজেস্ট করি। তবু একটা কিছু কিছু তো স্টেটমেন্ট দেওয়া যায় যেগুলো মানে জেনারেল স্টেটমেন্ট, সেই জায়গা থেকে আপনাদের বলতে পারি মোটামুটি 30 থেকে 45 বছরের মানুষরা চেষ্টা করবেন মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করার, এবং এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করাটা মিড ক্যাপের ক্ষেত্রে ভালো। আপনারা লং টার্মে অনেক ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। এসআইপি তো আপনারা সবাই জানেন, পরে ওটা নিয়ে আরেকদিন ভিডিও করবো এসআইপি কী জিনিস। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মিউচুয়াল ফান্ডে একটা ইনভেস্টমেন্টের মাধ্যম, মাসে মাসে আপনার থেকে টাকা, আপনি যেটা ধার্য করবেন সেই টাকা কেটে ইনভেস্টেড হয়ে যাবে, এবং আপনি যদি 10-12 বছরের রেঞ্জে ইনভেস্টমেন্ট করেন, ভালো আপনি রিটার্ন জেনারেট করতে পারবেন, মানে নিশ্চিন্তে থাকতে পারেন আপনি এই ব্যাপারটায়। আর লাস্ট প্রশ্ন হচ্ছে, শান্তনুদা, তাহলে কি মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করাটা ভারতবর্ষের অর্থনীতি যেদিকে যাচ্ছে সেই ক্ষেত্রে ভবিষ্যতে ভালো হবে? অবশ্যই ভালো হবে। মিড ক্যাপে নির্দ্বিধায় ইনভেস্টমেন্ট করবেন, কারণ একটা জিনিস জেনে রাখবেন, মিড ক্যাপ আপনাকে বিরাট সিকিউরিটি, যেটা লার্জ ক্যাপ দিয়ে থাকে,
কারণ লার্জ ক্যাপে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলোর ওপর তো ভারতবর্ষের অর্থনীতি ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে, সেইগুলোর কিন্তু আর গ্রোথ হওয়ার বেশি জায়গা নেই, সেগুলো ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে গেছে। তো সেখানে আপনি রাখলে বেশি গ্রোথ দেখতে পারবেন না, কিন্তু স্টেবিলিটি দেখতে পারবেন। মার্কেট আপ ডাউন হলে সেই কোম্পানিগুলোর গায়ে আঁচ আসে না, সেটা হয়তো আপনার একটু কম বেশি হতে পারে। কিন্তু মিড ক্যাপ কোম্পানিগুলোতে মার্কেটে আঁচ আসলে হয়তো কিছুটা কমে যেতে পারে আপনার, কিন্তু যখন মার্কেট দৌড়াবে, মার্কেটে গ্রোথ হবে, তখন কিন্তু আপনার মানে রিটার্ন হু হু করে বাড়বে। আর স্মল ক্যাপের ক্ষেত্রে যেটা হয় কি, মার্কেটে কোনো ব্যাড নিউজ বা কোনো কিছু ঘটনা ঘটলে, দেশে কোনো মিস হ্যাপেনিং কিছু হয়ে গেলে, তখন কিন্তু ওটা অনেকটা ফল ডাউন হয়। যে যারা এই ইনভেস্টমেন্ট জগৎ সম্পর্কে পরিচিত তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না, তারা সবই জানে ওগুলো আবার ঘুরে যাবে। কিন্তু যারা নতুন তাদের ভয় লাগে আর কি, বুকে ব্যথা করে, আমার টাকাটা কমে গেল, এ হয়ে গেল, এই ভয়টা তারা পায়। কিন্তু আদতেও কিছু হয় না, একটু সময় দেবেন, দেখবেন আবার ঘুরে যা আপনি রাখছেন তার অনেক বেশি আপনি রিটার্ন পেয়ে যাবেন। যাই হোক, এই ছিল আজকে মিড ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন, এবং যদি ইনভেস্টমেন্ট রিগার্ডিং কোনো আলোচনার প্রয়োজন হয় নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা প্রত্যেকেই জানেন আমি ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে টার্ম ইন্স্যুরেন্স এবং মেডিক্লেম সমস্ত বিষয় নিয়েই কাজ করে থাকি। যদি আমার সঙ্গে আলোচনা করার প্রয়োজন হয়, ফোন করে আলোচনা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।